সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই আলোচনা করে থাকি বিভিন্ন ধরনের রোজাদার ভাইদের যে সমস্ত স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হন সেসব সমস্যা এবং তার থেকে উত্তরণের পথ নিয়ে, এবং যারা পূর্ব থেকে বিভিন্ন ধরনের ডিজিজ বা রোগে ভুগে থাকেন তারাও যেন রোজায় অংশীদারিত্ব গ্রহণ করতে পারেন, রোজা রাখতে পারেন, বিভিন্ন ধরনের ইবাদত থেকে বঞ্চিত না হন, সেসব বিষয়ে তাদেরও পরিত্রাণের উপায় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আসুন প্রথমেই তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন, সিনিয়র মেডিকেল অফিসার, হামদর্দ, ঢাকা, এবং বাদিকে আমার সামনে আছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া, অধ্যক্ষ, রোশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, লক্ষ্মীপুর। যে আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব একটি স্পেসিফিক ডিজিজ নিয়ে, যেটা নাকি আপনার প্রস্টেট গ্ল্যান্ডের ব্যাপার। আমরা জানি যে একটা নির্দিষ্ট বয়সে প্রস্টেট গ্ল্যান্ড পুরুষদের একটা প্রস্টেট গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের ডিজিজ বা ব্যতিক্রম দেখা দেয়। প্রস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট, প্রস্টেট গ্ল্যান্ডের ইনফেকশন, প্রস্টাইটিস, এই ধরনের কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই সমস্যা যাদের হয় তাদের অনেক সময় অনেক ধরনের, আপনারা হয়তো সেগুলি সামনে আলোচনায় বলবেন, কি ধরনের কমপ্লিকেশনে তারা পড়ে, কি ধরনের সেন্সিটিভে পড়ে। তাদের রোজা রাখতে অনেক অসুবিধা বা কষ্ট হতে পারে, এবং রোজার ছাড়াও এমনিও তাদের সময় বা জীবন বাঁচাতে জীবন অনেক দুরূহ হয়ে পড়ে। তো এই ব্যাপারে আপনাদের আলোচনা এবং রোজাদার ভাই বোন এবং সাধারণ মানুষ যেন উপকৃত হতে পারে, সেই জন্যে আমরা প্রথমেই এই প্রস্টাইটিস বা প্রস্টেট গ্ল্যান্ড সম্পর্কে আলোচনার বিষয়ে আমি প্রথমে আহ্বান করব ডাক্তার শরফুদ্দিন। আপনি একটু বলবেন যে প্রস্টাইটিস বা প্রস্টেট গ্ল্যান্ডের ডিজিজগুলি এটা কখন কিভাবে হয়, কি ধরনের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রস্টেট গ্ল্যান্ড বেনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, এটা সাধারণত যুবক বয়সে হয় না, এটা 50-এর পরবর্তীতে, 45-50-এর পরবর্তীতে ম্যাক্সিমাম পুরুষদেরই বেনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, যেটা নির্দোষ মাংস বৃদ্ধি প্রস্টেটের, এটা হয়ে থাকে। তো সাধারণত এটা হওয়ার পরে বিভিন্ন জটিলতা দেখা দেয়। আসলে প্রস্টেট গ্ল্যান্ডের অবস্থানটা সম্পর্কে একটু যদি প্রাথমিক বলে নেন তাহলে সাধারণ সবাই বুঝতে সহজ হবে। মূত্রথলির নিম্নাংশে যেখান থেকে মূত্রনালী শুরু হয়েছে প্রথম অংশেই এই মাংস প্রস্টেটের যে গ্রন্থিটা অবস্থান করে, যেটা বৃদ্ধি হওয়ার পরবর্তীতে ওই যে মূত্রনালী আছে, মূত্রনালীটাকে শক্ত সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, এটাকে বদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে প্রস্রাব করতে কষ্ট হয়, প্রস্রাবে ব্যথা হয়, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়। জি, এটাই হলো আসলে, এটা হলো মূলত সমস্যা। প্রস্রাব করতে কষ্ট হইলে তখন তো যে মানুষ যে একবার তার কষ্ট হয় সেই বুঝবে কি অবস্থা। তো এই সমস্যাটা আপনি বলছিলেন বেনাইন এনলার্জমেন্ট এবং নির্দোষ, এখানে কোনো সমস্যা মাংস স্ফীতি বিদ্দোষ, এখানে কোনো ক্যান্সারের কোনো কিছু নাই আর কি। জি জি, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার কষ্টটাই হলো মূলত সমস্যা। এটা তার দীর্ঘদিন ভুগতে ভুগতে এটা জটিল আকার ধারণ করে। অনেক সময় দেখা যায় সেটা যদি ম্যানেজমেন্টটা ভালোভাবে না করে তখন আরো জটিলতা হয়, বিশেষ করে কিডনির সমস্যা হয়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রস্টেটের এনলার্জমেন্ট ইত্যাদি বিভিন্ন বিষয়ে ব্লাইন্ড এবং আপনি বলছেন এবং ম্যালিগন্যান্ট বিভিন্ন কিছু হতে পারে। আমরা পরবর্তীতে আপনার কাছে আবার আসছি। এবার আমি ডাক্তার সাইফুল ইসলাম ভুইয়া, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই যে প্রস্টেট এনলার্জমেন্ট বা প্রস্টেটের যে প্রদাহ হতে পারে, প্রস্টাইটিস, এগুলি আসলে হওয়ার পিছনে কি ধরনের কারণ দায়ী থাকতে পারে আপনি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হামদর্দ এবং ধন্যবাদ মোহনা টিভিকে। তো প্রস্টেটিক এনলার্জমেন্ট যেটা হয় সেটা হলো আসলে মানুষের প্রস্টেট গ্ল্যান্ড তো দুইটা থাকে পুরুষদের, সেই দুইটা গ্ল্যান্ডের ফাংশন আছে। প্রস্টেট গ্ল্যান্ড থেকে রস নিঃসরণ হয়, যে রসটা আমাদের ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স ওই সময় এটার খুব ইফেক্টিভ একটা অ্যাকশন আছে ওই সময়। তো প্রস্টেট গ্ল্যান্ডটা আমরা যে বিনাইন বলি, কারণ কেন বিনাইনটা কেন বলি, কারণ ওই সময়টা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আপনার ডাক্তার শরফুদ্দিন সাহেব যেটা বললো যে 50 বছরের বেশি হলে যে কোনো পুরুষ এটা হতে পারে, তো সেটা সুনির্দিষ্ট কোনো কারণ আর জানা নেই। তো আমাদের কাছে যতটুকু ধারণা যে সেটা বেশি বয়স হইলেই এটা বাড়বেই,
এবং সেটা বাড়ার এক কথায় আমরা আরেকটা জিনিস বলতে পারি, আপনি যে ফ্লুইডটা তৈরি হয় বলছেন, হ্যাঁ। সেটা যদি এক্সেসিভ কোনো আপনার ক্ষেত্র আসে যেটা বেশি প্রেসার পড়ে গ্ল্যান্ডের উপরে, তখনও এটার উপরে একটা প্রেসার, এটা এনলার্জমেন্ট আসার সম্ভাবনা আছে। জি, প্রস্টেট এনলার্জমেন্ট হওয়ার পরে গ্ল্যান্ড তো দুই পাশে দুইটা থাকে, মাঝখানে থাকে হলো ইউরেথ্রা, যেটা প্রস্রাব নালী। তো ওই গ্ল্যান্ডটা বড় হয়ে নালীটাকে চাপ দেয়, দুই দিক থেকে চাপ দিলে প্রস্রাবের নালীটা শুরু হয়ে যায়। শুরু হওয়ার পরে এখানে 3টা সিমটম প্রকাশ পায়। একজন রোগী বা একজন রোগী বলবো না আমি, যখন যাদের এই সমস্যাটা হয় তখন তারা কমপ্লেন করে যে 3টা আর্জেন্সি, হেজিটেন্সি আর ড্রিবলিং, 3টা সাইন। আর্জেন্সি হলো যে প্রস্রাব আটকে রাখতে পারে না, ধরলেই প্রস্রাব করতে হয়। আর হেজিটেন্সি হলো যে প্রস্রাব করলাম আর একটু রয়ে গেছে মনে হয়, এই যে মনে একটা সন্দেহ, হেজিটেট করা যে প্রস্রাব তো পুরোপুরি শেষ হয়নি আমার, তার মধ্যে হেজিটেন্ট যে ভাবটা, সেটা কমপ্লেন করবে। আর একটা হলো যে ড্রিবলিং, প্রস্রাব করার পরে ফোটা 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 পড়বে। এই 3টা কমপ্লেন নিয়েই সাধারণত এই প্রস্টেট এনলার্জমেন্টের নিয়ে সাধারণত ফিজিশিয়ানদের কাছে আসে। তখন আমরা তাদেরকে অভয় দিই যে আপনার এই সমস্যাটা বয়সের কারণে হয়েছে, এটা সিভিয়ার কিছু না, আপনি আমাদের ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আমাদের ট্রিটমেন্ট নিলে আপনার সমস্যাটা পুরোপুরি না সারলেও আপনি কিছু রেহাই পাবেন। আচ্ছা, আমাদের হামদর্দের ভালো ট্রিটমেন্ট আছে এই প্রস্টেট এনলার্জমেন্ট নিয়ে, যে ট্রিটমেন্টটা অন্য কোনো বিজ্ঞানে মানে মেডিকেল সায়েন্সে ট্রিটমেন্টটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আসবো আপনার কাছে ডাক্তার শরফুদ্দিন সাহেব, আপনি একটু বলবেন যে আসলে এই প্রস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট যেটা বলছিলেন বা প্রস্টাইটিস, এগুলির যে সাইন সিমটমগুলো নিয়ে আলোচনা করছেন, আসলে যদি কারো এরকম সাইন সিমটম হয় আসে যে তার আর্জেন্সি, হেজিটেন্সি এরকম এগুলি, তখন আসলে তারা আমরা পুরুষদের সাধারণত একটা বয়সে তাদের প্রস্টেট গ্ল্যান্ডের দিকে খেয়াল করে তার পরীক্ষা করতে হবে। এটা ডায়াগনোসিস ক্রাইটেরিয়া বলে আপনি কিরকম মনে করেন, কি করতে হবে? এটার জন্য প্রথমত পরীক্ষা হলো লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ডগুলোগ্রাম করলেই এইটা বুঝতে পারা যায় আর কি। যে আল্ট্রাসাউন্ডটা এটা মূল এটা চিকিৎসা। এছাড়া রুটিন এক্সামিনেশন যেটা এটাও করতে পারে। আর আপনারা যে বলছিলেন যে মানে প্রস্টাইটিস হইতে গেলে এখানে কোনো মাইক্রো অর্গানিজমের কারণেও হতে পারে। হ্যাঁ, সেটা হলো যে প্রস্রাব ধরে রাখে দীর্ঘক্ষণ, কেউ যদি যে সমস্যার কারণে হইতে পারে, কিন্তু এখানে যে জীবাণু সংক্রমণ করলেই প্রস্টাইটিস হয় আর কি। তখন দুই ইউরির মাঝখানে ব্যথা হবে, প্রস্রাব করতে কষ্ট হয়, জ্বালা পোড়া ব্যথা হয়, হ্যাঁ, প্রস্রাবটা ফোটা ফোটা হয়, অস্বস্তি থাকে। আবার অনেকে দেখা যায় ইদানিং কেউ যদি যৌন উত্তেজক ওষুধ এবং হরমোন গ্রহণ করার পরেও কিন্তু এটা হতে পারে। এটা কোনো বয়সের সম্পর্ক নাই, এটা আপনার একটা সুন্দর একটা জিনিস আপনি উপস্থাপন করছেন। এটার কারণেও অনেক ক্ষেত্রে হইতে পারে, কারণ উত্তেজক কোনো ওষুধ খাইলে এটার একটা এফেক্ট আপনার প্রস্টেট গ্ল্যান্ডের উপরে পড়ে, গ্ল্যান্ডের উপরে পড়ে, ওই হরমোন ইনজেকশন গ্রহণ করে, সেক্ষেত্রে এই জিনিসটা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট সমস্যা হয়। দীর্ঘদিন হইতে হইতে তখন তার কিডনিও সমস্যা দেখা যায়, কারণ সে তো ওইভাবে প্রস্রাব যদি তার সঠিকভাবে না করতে পারে, আটকে রাখে, সেক্ষেত্রে এই সমস্যাটা যখন এটা ব্যাকফ্লো করে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, যে পাইলোনেফ্রোটিস বলে আর কি, এটা হয় হাইড্রোনেফ্রোসিস হতে পারে। সেক্ষেত্রে এটাকে কখনো প্রস্রাব ধরলে সাথে সাথেই প্রস্রাব করাই তাদের জন্য উত্তম। এরকম আটকায় রাখা বা এই ধরনের একটা অনেক বড় ধরনের একটা রোগের আবির্ভাব ঘটাতে পারে, ক্ষতি করতে পারে। ধন্যবাদ আপনাকে ডাক্তার সাইফুল ইসলাম ভূঁইয়া। আপনি একটু বলবেন যে আসলে এই ঘটনা যদি কারো ঘটে, সাধারণত আমরা ইমার্জেন্সি যে বিষয়গুলিতে আমরা যাই, ক্যাথেটারাইজেশন, এই বিষয় নিয়ে একটু বলবেন যে আসলে প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, তো অনেক সময় প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির কারণে প্রস্রাব বন্ধ হলে এখানে কিন্তু ক্যাথেটারাইজেশনের একটা রিস্কি ব্যাপার হয়, ব্যাপারে একটু আপনি আলোচনা করেন। আসলে ক্যাথেটারাইজেশনের প্রস্রাব আটকায় যাওয়ার, প্রস্রাব ইউরেথ্রাতে কোনো ব্লকেজের কারণে যদি প্রস্রাব না আসে, ব্লাডার থেকে প্রস্রাবটা আসতে পারছে না ব্লকেজের কারণে, এখানে কিডনি স্টোনের কারণে হতে পারে, স্টোনটা আপনার ইউরেথ্রাকে ব্লক করে দিতে পারে, তখন ক্যাথেটারাইজেশন করা লাগতে পারে। আর প্রোস্টেটিক এনলার্জমেন্টের জন্য যদি প্রস্রাব আটকে যায়, তখনও ক্যাথেটারাইজেশন করা উচিত বা করা লাগতে পারে। তো সেক্ষেত্রে অনেক সতর্কতা থাকতে হবে, কারণ আপনার ক্যাথেটারাইজেশন যে করতেছেন সেখানে আপনার
আগে ডায়াগনোস করতে হবে যে তার কি প্রস্টেটিক এনলার্জমেন্ট না তার অন্য কোনো কারণে তার মানে প্রস্রাব আটকে গেছে। জি ধন্যবাদ। আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনার অবতরণ ঘটাইছি, সেটা আমরা আলোচনায় আসছি পরে, সময় হইল একটি বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদত কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদত পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবার যাচ্ছি মূল আলোচনায়। জি, আমরা আলোচনা করতেছিলাম, ডাক্তার সাইফুল ইসলাম ভূঁইয়া আপনি বলতেছিলেন যে এই ব্যাপারে প্রস্টেট এনলার্জমেন্ট বা প্রস্টাইটিসের কারণে যদি প্রস্রাব আটকে যায় অথবা প্রস্রাব যদি পরিমাণে কম হয় বা একবারে বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ক্যাথেটারাইজেশনের বিষয়টা কিরকম আপনি বলেন? যেটা আমি আগে বলছি যে ক্যাথেটারাইজেশন ব্যাপারটা হলো প্রস্টেটিক এনলার্জমেন্টের সময় আমি ক্যাথেটার যখন প্রবেশ করাবো তখন খুব সাবধানতার সহিত করাতে হবে, কারণ ওখানে যদি গ্ল্যান্ড যদি চাপ দিয়ে ইউরেথ্রাকে আটকিয়ে রাখে তো সেক্ষেত্রে গ্ল্যান্ড কিন্তু সরাইতে হবে আগে। জি জি। তো সেই জন্যই মানে ভিতরে আমার এন্ডোস্কোপিক কোনো দিয়ে মানে ভিতরটা আগে দেখতে হবে, দেখে আর আস্তে আস্তে ক্যাথেটার প্রবেশ করাতে হবে। তো সেক্ষেত্রে এক্সপার্ট যারা ক্যাথেটারাইজেশন করার ক্ষেত্রে তাদের সাহায্য নিতে হবে। ক্যাথেটার তো আমরা সাধারণত যারা ক্যাথেটার ব্যবহার করেন তারা ক্যাথেটারের মধ্যে বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট লাগায় নেন, তারপর লুব্রিকেন্ট লাগিয়ে ওরা প্রবেশ করান। তো সেক্ষেত্রে এখন আমি চিন্তা করবো যে যারা মানে হসপিটালাইজেশন অবশ্যই করতে হবে রোগীকে, এখানে এটা একটা কঠিন এবং সিভিয়ার কন্ডিশন, এই কন্ডিশনে আসলে হাসপাতালে যেতে হবে এবং হসপিটালেই যারা ক্যাথেটার মানে ক্যাথেটার ইনসার্ট যারা ভালো করতে পারে তাদেরকে দেওয়া উচিত, যে তাদের ক্যাথেটারটা তারা প্রবেশ করাতে পারে। পাশাপাশি ডায়াগনোসিস যদি আমি করে থাকি প্রস্টেটিক এনলার্জমেন্ট, ক্যাথেটার তো বেশি দিন রাখা যাবে না, তো সেক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডের ট্রিটমেন্ট আমাদের করতে হবে। আচ্ছা, প্রস্টেট গ্ল্যান্ডের ট্রিটমেন্ট বা ওষুধ বিষয়ে আমি যাচ্ছি, তা যাওয়ার আগে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ব্যাপারে রোগীরা কোনো ধরনের খাওয়া বা পথ্য তারা কি আপনার এটার মানে বাছবিচার করা দরকার আছে কিনা, মানা দরকার আছে কিনা, যে পথ্যের মাধ্যমে তাদের এই রোগটা বাড়তে এবং কমতে বা তাদের আরাম পাইতে কিছুটা সহায়ক হবে, বা এমন কোনো খাদ্য উপাদান আপনি তাদের সাথে অ্যাড করতে চান কিনা? আসলে প্রস্টেটিক এনলার্জমেন্টের যে বিষয়টা হলো তো বয়সের কারণেই হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি ডায়াবেটিক ড্রাগ দেই, মূত্রকারক ওষুধ এখানে হয়তো দিতে পারি, কিন্তু দিলে তার প্রস্রাব বেশি হবে, প্রস্রাব বেশি হলে তার যেহেতু কমবে না, বের হতে পারবে না, আরেকটা কমপ্লিকেশন সৃষ্টি করবে। তো সেক্ষেত্রে সেই চিন্তা করে তাকে ওষুধ দিতে হবে। আর পথ্য হিসাবে যদি আমি দিতে চাই তাকে, তার আমি যদি মনে করি তার শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে ইলেকট্রোলাইটস তার লস হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের রুয়াবজাটা আমি দিতে পারি, কারণ রুয়াবজার মধ্যে তো আপনার যেখানে আপনার 4টা ফুল, 10টা ফল এবং 12টা ভেষজ, এবং এই প্রত্যেকটার মধ্যে অনেক ইলেকট্রোলাইটস ক্যারি করে। আরো কিছু জিনিস আছে আপনার রুয়াবজার মধ্যে, যে জানা কি আপনার এনলার্জমেন্ট এবং প্রস্টেট গ্ল্যান্ডের যে ইনফ্লামেশন, তার বিরুদ্ধে অ্যান্টি ইনফ্লামেটরি কিছু আপনার বিষয় মানে কিছু উপাদান এই রুয়াবজার মধ্যে রয়েছে, এরকম সেগুলো তো কাজ করতে পারে। হ্যাঁ, অবশ্যই সেগুলো কাজ করতে পারে। তো সেক্ষেত্রে রুয়াবজাটা তাকে আমি দিব ওষুধ হিসাবে, নট শরবত হিসাবে বা আদার্স হিসাবে। আমি তাকে ডোজ দিয়ে দিব যে আপনি 2 চামচ করে ডেলি 3 বার খেতে পারেন, সাথে হালকা গরম পানি দিয়ে খেতে পারেন। তাহলে আপনার বডির যে ইলেকট্রোলাইটস লস সেটাও ফিল আপ হতে পারে। আর পাশাপাশি তাকে আমি মানে ইয়ের উপরে, ওই যে আপনার ডায়েটের উপরে প্রিভেন্টিভ কিছু মেজার্স তাকে নিতে হবে, যে সমস্ত, যেমন লবণ তো বেশিক্ষণ শরীরে পানি ধরে রাখে, তো সেক্ষেত্রে সেই লবণও হয়তো মানে কাঁচা লবণ যেটা আর কি, কাঁচা লবণ তাকে খেতে হবে। যার হাইপারটেনশন থাকে তখন সেই লবণ পরিহার করতে হবে। আসলে কি ওই বয়সে কিন্তু মানে এমন এক সমস্যা যে আফটার 50 অনেক রোগে তাকে আক্রমণ করে। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার সাইফুল ইসলাম ভূঁইয়া, আপনার কাছ থেকে শুনলাম। আমি এখন জানতে চাচ্ছি ডাক্তার শরফুদ্দিন, আপনার কাছ থেকে আমি প্রস্টেট এনলার্জমেন্ট বা প্রস্টাইটিসের ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত মানুষ সবাই জেনে থাকেন যে এটার জন্য কোনো ভালো চিকিৎসা নেই এবং
ওষুধের চিকিৎসা নাই বলে তারা ধরে নিয়েছেন এবং এটা অপারেশনের দিকে চলে যান। দেখা যাচ্ছে যে এটা অপারেশনের সাহায্যে অনেক সময় এই সাধারণ একটা ছোট্ট অপারেশনের জন্য তার জীবনে অনেক কিছু হারাতে হয়। অনেক সময় সাধারণ অল্প বয়সের মধ্যে তার যৌবনটা নষ্ট হয়ে যেতে পারে এবং এই সাধারণ অপারেশন অনেক বড় ধরনের একটা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন করতে পারে। এই জন্যে সবাই অপারেশনটাকে অপরিহার্য মনে করেন আমাদের দেশের সাধারণ পাবলিক। আপনি কি এই ব্যাপারে বলবেন যে অপারেশন ব্যতীত হামদর্দের এমন কোনো ম্যানেজমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা আছে, যে ওষুধ আছে, যে ওষুধের সাহায্যে এই একেবারে প্রোস্টেট এনলার্জমেন্ট সাধারণ অবস্থায় ফিরে আসবে এবং যে কোনো প্রোস্টাইটিস একেবারে সাধারণ অবস্থায় ফিরে আসবে এবং ভালো থাকবে? এই ব্যাপারে যে ওষুধগুলি আছে বা ব্যবস্থা আছে এই ব্যাপারে একটু বলুন। আমাদের এই বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের জন্য সুচিকিৎসা আছে, ভালো চিকিৎসা। যারা হামদাদের বর্তমানে ওষুধ খাইতেছে তারা সুস্থ আছে এবং পূর্বে যারা খাইছে এরা এখন খুব ভালোভাবে দিনাতিপাত করতেছে। হামদাদের ক্যাপসুল ফার্মেট বেনাইন এনলার্জমেন্ট পোস্টের জন্য সন্ধ্যা রাত্রে এবং সেহরির আগে 2টা করে 2বার, সফু আমলা 1 চামচ করে সন্ধ্যা রাত্রে এবং সেহরির পূর্বে 1 চামচ করে 2বার, ক্যাপসুল সাফিস সন্ধ্যা রাত্রে একটা, সেহরির পরে একটা। যদি পোস্টাইটিস হয় সাথে ট্যাবলেট সুজান সকাল সন্ধ্যা রাতে 2টা, সেহরির পূর্বে 2টা। তারপরে বিনাইন এর জন্য যদি হয় সেক্ষেত্রে সাথে সিরাপ সেকেন্ড জাবিন বুজুরি সন্ধ্যা রাতে 4 চামচ, সেহরির পূর্বে 4 চামচ, এগুলো খাইতে হবে এবং 3 থেকে 6 মাস। আর এলোপ্যাথিকে তো এগুলার ইউরোমেক্স খাইতেছে দীর্ঘদিন ধরে। এটাতে তাদের বিভিন্ন শারীরিক সমস্যা এবং বিশেষ করে প্রোস্টেটিক এনলার্জমেন্টের জন্য পুরুষদের যে সমস্যাটা হয়, সেক্সুয়াল সমস্যাটা বেশি হয়। হামদাদের যে ওষুধগুলো এগুলোতে বিনাইন হাইপার যে সমস্যা এটা আরো দূর হওয়ার পরবর্তীতে তার সেক্সুয়াল যে সমস্যাটা আরো দূর হয়ে যায়, ভালো হয়, সুচিকিৎসা হয় আর কি, কোনো সাইড এফেক্ট নাই ছাড়াই, এবং সে সুস্থ থাকতে পারে এবং ভালোভাবে দিনে পেতে কাজ করে। জি, আপনার যেটা আপনার মডার্ন চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে একটু আলোচনা করছিলেন, সেটা তো কিন্তু সারা জীবন তাকে ওষুধ চালিয়ে যেতে হচ্ছে আফটার অপারেশন পর্যন্ত একেবারে, এবং সাথে সাথে তার ইউরোমেক্স যে ওষুধগুলো খায় সেটাতে তার সেক্স আরো ধ্বংস হয়ে যায়। জি জি জি, অপারেশন ছাড়া ওষুধ চালিয়ে যেতে হচ্ছে। আপনাদের হামদর্দের ওষুধ কি এরকম সারা জীবন চালাতে হবে নাকি মনে করেন যে একটা নির্দিষ্ট সময় খেলে সে অনেকদিন ভালো থাকবে? এটা 3 মাস, সর্বোচ্চ হয়তো 6 মাস খাইলেই তার এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। জি, তো এখানে আর কার সমস্যা থাকবে না, প্রস্রাবের যে কষ্টটা থাকবে না, জি, ফ্লোটা ভালোভাবে হয়। জি, ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আলোচনায় উঠে আসছে যে হামদর্দের চিকিৎসা ব্যবস্থাপনায় অনেক দুর্লভ, অনেক ওষুধের মাধ্যমে অনেক দুরারোগ্য ব্যাধির সঠিক এবং স্থায়ী চিকিৎসা হয়ে থাকে। আপনারা এই চিকিৎসাগুলো হামদর্দের বিভিন্ন শাখাগুলির থেকে গ্রহণ করুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।